আচ্ছা, লাইভে গেছেন? আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের হোমে চলে যাব। ও তাই কোন? আচ্ছা, ক্লিয়ার তো? আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের বায়োলজি 4 নম্বর লেকচারে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের বিশেষ লাইভ ক্লাসে নতুন করে শুরু করতে যাব বায়োলজির একটি বিশেষ অধ্যায়। তোমাদের সবাইকে আগে স্বাগতম জানিয়ে ক্লাসে জয়েন করার জন্য অনুরোধ করতেছি। আমরা এখনই শুরু করতে যাব আমাদের ডি ইউনিটের জন্য যেটা আলাদা করে আয়োজন করা হয়েছে, বায়োলজির বিশেষ সলভ ক্লাস এবং বলতে পারো ফুল অধ্যায়টার সার্বিক আঙ্গিক আলোচনা। আচ্ছা, তোমরা আগে সবাইকে অনুরোধ করতেছি ক্লাসে জয়েন্ট হয়ে যাও, তারপর আমরা গুটি গুটি পায়ে ক্লাসটা শুরু করব। সবাই আগে ক্লাসে জয়েন্ট হয়ে যাও। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি এ ইউনিটের জন্য যা যা ক্লাস ছিল আমরা কিন্তু ওইগুলা অলরেডি শেষ করেছি সবগুলা। এখন আমরা শুরু করতে যাচ্ছি ডি ইউনিটের জন্য অলরেডি আমাদের 3টা ক্লাস চলে গেছে। তারপর আমরা এখন আজকে নতুন করে শুরু করব নতুন একটা অধ্যায়। অলরেডি কিন্তু আমরা আলোচনা করছিলাম কি কি একটু দেখো। প্রথমে আমি বলে রাখি, আমরা আলোচনা করছি হচ্ছে প্রথম দিন কোষ বিভাজন নিয়ে, অর্থাৎ সেল ডিভিশন নিয়ে প্রথম আলোচনা করছি। এরপরে আলোচনা করছিলাম আমরা রেসপিরেটরি সিস্টেম নিয়ে, থার্ড আমরা আলোচনা করছি ব্লাডের অধ্যায় নিয়ে। আজকে আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা আলোচনা করব। তার আগে তোমাদেরকে একটু বলি, ক্লাসে জয়েন্ট হয়ে যাও সবাই। আচ্ছা, আমাদেরকে অলরেডি দেখছি আমরা ক্লাসে গুটি গুটি পাই তোমরা সবাই জয়েন্ট হচ্ছ, এবং সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যেহেতু আজকের বায়োলজির একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। তোমাদেরকে সবাইকে প্রথমে বলতেছি খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, কারণ অনেক নোট করা লাগবে। এবং অবশ্যই সবাইকে জানিয়ে দাও, যেহেতু বায়োলজির এই লেকচারগুলো কিন্তু আর রিপিট করা হবে না, কারণ তোমাদের এ ইউনিটের ক্লাস শেষ হয়ে গেছে। এ ইউনিটের পরে রিপিট করার সুযোগ ছিল এই যে ডি ইউনিটে, এরপরে কিন্তু আর কখনোই ক্লাসগুলো আর রিপিট পাবে না। সো সবাই ক্লাস আগে জয়েন্ট হও, তারপর আমি কি আলোচনা করব আজকে তারপর বলবো। আমি দেখতে পাচ্ছি যারা এই ইউনিটে ক্লাস করছো তারাই আবার হচ্ছে আছো ডি ইউনিটে আমার ক্লাসে, তারাই যেমন তিশা আছো, মোহাম্মদ রায়হান আছো, সবাই জানিয়ে হচ্ছে যে আসসালামু আলাইকুম। অবশ্যই ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আই থিঙ্ক তোমরা সবাই ভালো থাকবা। যদিও বৃষ্টিমুখর দিনে ক্লাস করতে হয়তো ভালো লাগে না, কিন্তু অবশ্যই ক্লাসটা করা এখন তোমাদের জন্য অবশ্যই জরুরি, কারণ এরপরেই তো আর সময় নাই, বলতে বলতেই সময়টা চলে যাবে। গ্রুপেতেও বলা হইল না, গ্রুপে বলা হয় নাই। তোমরা জেনে রাখো, এখন থেকে বুধবারে সাধারণত রাত 9টার দিকে যে ক্লাসটা হতো আমাদের, ঠিক একইভাবে ইউনিটের যেমন ক্লাস হতো বুধবার রাত 9টায়, ঠিক একইভাবে ডি ইউনিটের জন্য স্পেশাল লাইভ ক্লাসগুলো হবে। ওকে, আচ্ছা, আজকে আমরা আলোচনা করি, চলো আমরা আজকে আলোচনা করা যাই কোন অধ্যায়টা আলোচনা করা যাই বলি দেখি। আমরা আজকে আলোচনা করি, আজকে একটা কঠিন জিনিস নিয়ে আলোচনা করা যাক, চলো দেখি। আমরা আজকে ঘাস ফড়িং নিয়ে আলোচনা শুরু করি। ঘাস ফড়িং নিয়ে
আলোচনা শুরু করি। চলো, যেহেতু ঘাস ফড়িং কঠিন, আজকের দিনে কঠিন একটা অধ্যায় দিয়ে শুরু করি। ওকে, সবাইকে মেনশন করে দাও, যেহেতু ঘাস ফড়িং নিয়ে অনেক কঠিন, অনেকেই এখনো পর্যন্ত আছো তোমরা যে অনেকেই ঘাস ফড়িং বাদ দিয়ে রাখো কঠিন বলে। টোটালি সবাইকে জানাই দাও যে ঘাস ফড়িং নিয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে, সবাই গুটি গুটি পায়ে জয়েন্ট হয়ে যাও। আমি বেশিক্ষণ ক্লাস দীর্ঘায়িত করবো না, অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলবো তোমাদের। সো তোমরা দেরি না করে ক্লাস জয়েন করে ফেলো সবাই। আচ্ছা চলো শুরু করি। আমি প্রথমত ঘাস ফড়িং নিয়ে আলোচনা করতে গেলে আমাকে আগে কিছু জিনিস জানতে হবে, সেই জিনিসগুলো তোমাদেরকে আগে একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে, তোমরা ওই ক্লাসের টাইমে ঠিক একইভাবে দেখছো যে ঘাস ফড়িং আলোচনার টাইমে আমরা বলেছিলাম, আগে আলোচনা করার টাইমে আমরা বলেছিলাম আগে ঘাস ফড়িং নিয়ে পড়তে গেলে তোমাকে পড়তে হবে আর্থ্রোপোডা নিয়ে। কি নিয়ে পড়তে হবে? আর্থ্রোপোডা পর্ব নিয়ে পড়তে হবে। আর্থ্রোপোডা পর্বের ক্ষেত্রে আমি তোমাদেরকে জানিয়েছি, খেয়াল করো যে আর্থ্রোপোডা পর্বের একটা শনাক্তকারী বৈশিষ্ট্যের নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। কোনটা? ম্যালপিজিয়ান নালিকা। এই ম্যালপিজিয়ান নালিকা সাধারণত রেচন অঙ্গ হিসেবে কাজ করে। কি কাজ করে? রেচন অঙ্গ হিসেবে কাজ করে আর্থ্রোপোডাদের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে কিডনি বা বোমান্স ক্যাপসুল বা রেনাল কর্পোচল বা নেফ্রন কাজ করে থাকে, ওদের ক্ষেত্রে সেটা কাজ করে কোনটা? ম্যালপিজিয়ান নালিকা। ওকে, এই ম্যালপিজিয়ান নালিকা কিভাবে কাজ করে সেটা তো আজকে দেখবাই। তার আগে আমরা আরো কিছু কথা বলে রাখি যে আর্থ্রোপোডা পর্বের আর একটা শনাক্তকারী বৈশিষ্ট্যের নাম হচ্ছে এদের পুঞ্জাক্ষী থাকে। অর্থাৎ আমাদের যেমন চোখ, ওদের সেটাকে আমরা কি বলি? পুঞ্জাক্ষী। মানে অনেকগুলো চোখের সমন্বয়ে তারপর একটা চোখ তৈরি হয়। দেখবো আমরা ধাপে ধাপে দেখবো যে কিভাবে একটা চোখ তৈরি হচ্ছে। একটা ঘাস ফড়িং বা পোকার ক্ষেত্রে, সকল আর্থ্রোপোডা পর্বের প্রাণীর ক্ষেত্রে চোখ কিভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, এ বাদে যদি শনাক্তকারী বৈশিষ্ট্য বলতে হয়, এগুলো এর পরে কমন বৈশিষ্ট্য, যেমন তাদের ক্ষেত্রে এক জোড়া অ্যান্টেনা থাকে, এক জোড়া অ্যান্টেনা পাবা, অ্যান্টেনা থাকবে। তারপর তাদের থাকবে সাধারণত দুই জোড়া ডানা থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক বৈশিষ্ট্য। চলো আমরা এই কথাগুলো যদি জেনে থাকি, এর পরের পয়েন্টটা গুরুত্বপূর্ণ সহকারে দেখো এবার। সেটা হচ্ছে ঘাস ফড়িং এর ক্ষেত্রে আমাদের প্রথম জানতে হবে পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির ঘাস ফড়িং আছে। কত প্রজাতির? প্রায় 20,000 প্রজাতির ঘাস ফড়িং আছে। এই 20,000 প্রজাতির মধ্যে বাংলাদেশে সাধারণত আছে শুধুমাত্র 20 প্রজাতির। কয় প্রজাতির? 20 প্রজাতির ঘাস ফড়িং আছে। এখন কথা হচ্ছে, ঘাস ফড়িংকে প্রথমে জানতে হবে, ঘাস ফড়িংকে বলা হয় শাকাশী প্রাণী। কি বলা হয়? শাকাশী প্রাণী। অর্থাৎ কি? যারা তৃণভূমিতে বিচরণ করবে এবং যারা ঘাস খেয়ে সাধারণত অ্যাজ ইউজুয়ালি জীবনযাপন করে থাকে, এদেরকে কি বলা হয়? শাকাশী প্রাণী। রিমাইন্ডেড, এটা তোমার সাথে সাথে কি পড়তে হবে? ইংরেজি টার্মটাও জানতে হবে। যারা শাকাশী প্রাণী তাদের ক্ষেত্রে বলা হয় হার্বিভোরাস অ্যানিমেল। কি বলা হয়? হার্বিভোরাস অ্যানিমেল। ওকে, এখন দেখো এখান থেকে একটা কোশ্চেন হয়, যদি ঘাস ফড়িং যদি হার্বিভোরাস হয়ে থাকে, মানুষ কেমন প্রাণী? আমরা খেয়াল করে দেখো, আমরা সাধারণত মাংসও খাই, আবার কি খাই? শাকসবজিও খাই, অর্থাৎ দুইটা জিনিসই খাই। অর্থাৎ মানুষকে বলা হয় সর্বভুক প্রাণী। কি বলা হয়? সর্বভুক প্রাণী। ওয়েট, মানুষকে কি বলা হয়? দেখো, মানুষকে বলতেছি আমরা সর্বভুক প্রাণী। এই সর্বভুকের ইংরেজি টার্ম জানতে হবে। সর্বভুকের কি জানতে হবে? ইংরেজি টার্ম। এটাকে বলা হয় অমনিভোরাস। কি বলা হয়? অমনিভোরাস অ্যানিমেল। রিমাইন্ডেড, সর্বভুককে কি বলা হচ্ছে? অমনিভোরাস অ্যানিমেল। ওকে, আচ্ছা, এরপরে দেখো আর কি জানতে পারি আমরা এখানে? ঘাস ফড়িংকে একটা স্পেশাল নামে ডাকা হচ্ছে, যেটাকে আমরা বলি পঙ্গপাল। ঘাস ফড়িংকে আমরা কি বলি? পঙ্গপাল বলি, যেটাকে আবার ইংরেজিতে বলা হয় লোকাস্ট।
খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঘাস ফড়িংকে কেন পঙ্গপাল বলা হয়? ঘাস ফড়িংকে কেন পঙ্গপাল বলা হয়? পয়েন্টটা খেয়াল কইরো। পয়েন্টটা হচ্ছে, অ্যান্সারটা এমন যে ঘাস ফড়িংকে পঙ্গপাল বলা হচ্ছে এই জন্য, কারণটা হচ্ছে দুইটা কারণ। কারণ আমি বলেছি বায়োলজির যখনই এমন ওয়ার্ড দেখবা, ওয়ার্ডকে ভাঙা শিখতে হবে। কিভাবে ভাঙবে খেয়াল করো একটু। এখানে বলা হচ্ছে পাল। পাল মানে যারা দলবদ্ধ হয়ে বসবাস করে। পাল মানে কি? যারা দলবদ্ধ হয়ে বসবাস করে। পাল মানে সেই জিনিসকে বোঝায় যারা দলবদ্ধ হয়ে কি করে? বসবাস করে। পঙ্গ মানে কি? পঙ্গ মানে বোঝাচ্ছে যারা তৃণভূমিতে বিচরণ করে। পঙ্গ মানে কি বলতো? যারা তৃণভূমিতে বিচরণ করে। বুঝছো কিনা তোমরা? তাহলে কি পঙ্গপাল কেন বলতেছি? যারা দলবদ্ধ হয়ে বসবাস করবে এবং যারা তৃণভূমিতে বিচরণ করবে তাদেরকে আমরা কি বলবো? পঙ্গপাল বলবো। ওকে, যারা তৃণভূমিতে বিচরণ করে এবং যারা দলবদ্ধ হয়ে বসবাস করে তাদেরকে আমরা কি বলবো? পঙ্গপাল বলবো। এই পয়েন্টটা কিন্তু সুন্দর করে খেয়াল রাখো। পরীক্ষায় দিবে ঘাস ফড়িংকে কেন পঙ্গপাল বলা হয়, নিচের কোন কারণে? এই দুইটার একটা কারণ থাকলে, পয়েন্টে থাকলে তখন অ্যান্সার করতে পারবো তোমরা। বুঝছো সবাই যে ঘাস ফড়িংকে কেন পঙ্গপাল বা লোকাস্ট বলা হয়? কারণ যারা দলবদ্ধ হয়ে বসবাস করবে এবং তৃণভূমিতে বিচরণ করবে তাদেরকে আমরা কি বলবো? পঙ্গপাল বলবো। ওকে, এরপরের ইম্পর্টেন্ট টার্ম পড়তে হবে আমাদেরকে। যদি কেউ বলে যে এরপরের ইম্পর্টেন্ট টার্মটা কি, সেটা হচ্ছে ঘাস ফড়িং এর শ্রেণীবিন্যাস জানতে হবে। কি জানতে হবে? শ্রেণীবিন্যাস। ঘাস ফড়িং এর শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে তোমরা জানো যে শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ, অর্থাৎ জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই 7টা পয়েন্ট তোমাকে একদম ধাপে ধাপে মনে রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে, যদি কোনো কারণে এই ঘাস ফড়িং এর শ্রেণীবিন্যাস বলতে বলে তখন দাঁত ভেঙে যায়। এতটা কঠিন কঠিন ল্যাটিন ওয়ার্ড এখানে। এটা আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখাবো যে কি করে তোমরা এই শ্রেণীবিন্যাসটা মনে রাখতে পারবা। আই থিঙ্ক সবাই একটু মনোযোগ দিলেই তোমরা দেখতে পারবা। তোমরা সবাই একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো যে অর্থ পোকারা টেরা অর্থ আঁকড়ে পাই কি? লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে সুন্দর করে লিখবা পি। অর্থাৎ আর্থপোকারা টেরা অর্থ আঁকড়ে পায় কি? এটা তারা কি বোঝাচ্ছে একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবা। খেয়াল করো, এখানে বোঝাচ্ছি আর্থ মানে, এখানে বোঝাচ্ছি আর্থপোডা। আর্থ মানে কি বললাম? আর্থপোডা। পোকার ইংরেজি কি বলতো? ইনসেক্ট। পোকার ইংরেজি হচ্ছে ইনসেক্ট। টেরা অর্থ হচ্ছে টেরিগোটা। টেরা অর্থ হচ্ছে টেরিগোটা। অর্থ মানে এখানে বোঝাচ্ছে অর্থপটেরা। অর্থ মানে এখানে বোঝাচ্ছে অর্থপটেরা। আঁকড়ে বলতে বোঝাচ্ছে অ্যাক্রিডিডা। অ্যাক্রিডিডা। পাই মানে কি বোঝায় খেয়াল করো। পাই মানে বোঝাচ্ছে এখানে পয়কিলোসেরাস। পয়কিলোসেরাস। পি মানে পাইকির পরে বলছি পাই পি, পি দ্বারা বোঝাচ্ছে পিকটাস। এই ওয়ার্ডগুলো যদি মনে রাখতে হয় তখন কিন্তু মহাবিপদ, দাঁত ভেঙে যাবে কিন্তু। কিন্তু একটু ছন্দের মাধ্যমে দেখো। ফর এক্সাম্পল দ্যাট আমি এখানে আর্থপোডা বলতে বুঝাইছি ফাইলাম, ইনসেক্ট বলতে বুঝাইছি ক্লাস, টেরিগোটা বলতে বুঝাচ্ছে সাব ক্লাস, অর্থপটেরা বলতে বুঝাইছি এখানে এটা অর্ডার, অ্যাক্রিডিটা বলতে বুঝাইছি এটা ফ্যামিলি, আর পয়ক্লোসেরাস বলতে বুঝাইছি জেনাস, আর পিকটাস বলতে বুঝাইছি স্পেসিস। এই যে দেখো 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে তার শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস জানা বাধ্যতামূলক। এই পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও তো সবাই। এই পর্যন্ত বুঝছো কিনা একটু জানাইতে থাকো।
এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝছো কিনা একটু জানাইতে থাকো, তারপর আমরা নেক্সট আলোচনায় যাব। আচ্ছা, এরপরে কথা হচ্ছে আমরা এরপরে শিখবো এটা যদি রিপিট করতে হয়, আমরা তেমন কোনো কিছু এখনো পড়ি নাই, জাস্ট বলেছি হচ্ছে ঘাসফড়িংকে কেন পঙ্গপাল বলা হচ্ছে, ঘাসফড়িংকে কেন পঙ্গপাল নামে আমরা ডাকলাম, ঘাসফড়িংয়ের ক্ষেত্রে শ্রেণীবিন্যাস কি, সেই জিনিসগুলো আমরা দেখিয়েছি। এরপরে যে পয়েন্ট আমাকে পড়তে হবে সেই পয়েন্টটা দেখো, আমরা যাই। সেটা হচ্ছে এরপরে যদি পড়তে হয় ঘাসফড়িংয়ের আমরা খণ্ডক পড়বো, যে ঘাসফড়িংয়ে আসলে কতগুলো খণ্ডক আছে, কিভাবে কতটুকু, এটা আমরা একটু দেখব। ঘাসফড়িংকে যদি ভাগ করা হয় বাহ্যিক অঙ্গ সংস্থান বলা হয় ঘাসফড়িংয়ের বাহ্যিক অঙ্গ সংস্থান। ঘাসফড়িংয়ের বাহ্যিক অঙ্গ সংস্থান দেখেন আপনারা, ঘাসফড়িংয়ের বাহ্যিক অঙ্গ সংস্থান বলতে তিনটা জিনিসকে বোঝায়। একটার নাম বক্ষ, সরি প্রথমেই লিখবেন মস্তক, 2 নম্বর লিখবেন বক্ষ, থার্ড পয়েন্ট হচ্ছে উদর। থার্ড পয়েন্ট কি? উদর। অর্থাৎ মস্তক নিয়ে পড়তে হবে আপনাকে, বক্ষ নিয়ে পড়তে হবে এবং উদর নিয়ে পড়তে হবে। এই পয়েন্টগুলো আপনাকে পড়তেই হবে, যে করেই হোক, যে করে হোক আপনাকে এই পয়েন্টগুলো নিয়ে পড়তেই হবে, যে করেই হোক। ওকে, আমি কি বোঝাতে পারছি কেন আপনাদেরকে? এই জিনিসটা আপনাদেরকে পড়তেই হবে। আচ্ছা, এটা যদি হয়ে থাকে দেখেন, এরপরের পয়েন্টে আমরা যেখানে আলোচনায় যাচ্ছিলাম আবার সেখানে ফিরে যাই। দেখেন, সেটা হচ্ছে বক্ষ, মস্তক, বক্ষ, উদর, এই পয়েন্টটা যদি হয়ে থাকে এরপরে আমরা প্রথমে পড়বো মস্তক নিয়ে, যে ঘাসফড়িং এর মস্তকে কি 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 কথা বলতেছে একটু খেয়াল করেন। ঘাসফড়িং এর মস্তক বলতে বোঝাচ্ছি আমরা এখানে, দেখেন একটু খেয়াল করেন সবাই, এখানে মস্তক বলতে বোঝাচ্ছি ঘাসফড়িং এর মাথায় কি কি অংশ থাকবে। সাধারণত মস্তক নিয়ে পড়তে গেলে প্রথম পয়েন্ট আপনাকে পড়তে হবে ঘাসফড়িং এর মস্তকটা ভ্রূণীয় 6টা খণ্ডকে বিভক্ত। কয়টা খণ্ডকে? 6টা খণ্ডকে বিভক্ত। 2 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে হাইপোগ্যানাথাস ধরনের। কেমন এটা? হাইপোগ্যানাথাস ধরনের। এটা দেখতে নাশপাতি আকৃতির। এটা দেখতে কেমন আকৃতির? নাশপাতি আকৃতির। ওকে, এটা দেখতে হচ্ছে নাশপাতি আকৃতির। আচ্ছা, তিশা একটা দারুণ কথা বলছো ক্লাসের ভিতরে, যে আমরা মানুষের ঘাসফড়িং এর কত তথ্য মনে রাখা লাগে, অথচ ঘাসফড়িং নিজের সম্পর্কে কিছুই জানে না। আসলে দারুণ একটা কথা কইছো, এটা ভালো ইন্টারেস্টিং কথা কইছো। তাইলে আবার ভাবো মানুষ হওয়াটাই হয়তো পাপ, তাই না? আচ্ছা, আসো 4 নম্বর পয়েন্টে আসো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের এখানে পড়তে হবে ঘাসফড়িং এর যেটা মস্তক ছিল, এই মস্তকের ক্ষেত্রে একটা আবরণ আছে। এই মস্তকের ক্ষেত্রে যে আবরণ, সে আবরণটার নাম হচ্ছে হেড ক্যাপসুল। নাম হচ্ছে হেড ক্যাপসুল। এই হেড ক্যাপসুলকে আর একটা নির্দিষ্ট নামে ডাকা হয়, তার নাম হচ্ছে অ্যাপিক্রেনিয়াম। তার নাম কি? অ্যাপিক্রেনিয়াম। ওকে, তার নাম হচ্ছে অ্যাপিক্রেনিয়াম। আচ্ছা, 5 নম্বর পয়েন্টটা দেখো। 5 নম্বরটা পয়েন্টটা পড়লেই বুঝতে পারবা যে এখানে আর কি পড়া যায়। মস্তকের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেমন এখানে এক জোড়া অ্যান্টেনা থাকে, এক জোড়া পুঞ্জাক্ষী থাকে, এক জোড়া পুঞ্জাক্ষী থাকে, এগুলো পড়তে হবে। এক জোড়া অ্যান্টেনা, এক জোড়া পুঞ্জাক্ষী থাকে।
আচ্ছা, কিন্তু এখানে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী, অর্থাৎ ঘাসফড়িং এর চোখ। এটা নিয়ে তোমাদেরকে পরীক্ষায় আসবে, এটা নিয়ে একটু কমপ্লিট করি। পুঞ্জাক্ষী বলতে আমি তোমাদের এর আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীতে সাধারণত দেখো এটাকে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়, খেয়াল করো। দুইটা জিনিস পাবো তোমরা এখানে, একটা দেখো পুঞ্জ, আর একটা দেখো অক্ষী। তাহলে আমরা একটু ভাঙি। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী বা চোখ বলতে কি বোঝাচ্ছে? একটা অক্ষী আর একটা কি পুঞ্জ। তার মানে খেয়াল করো, অক্ষী মানে হচ্ছে চোখ, অক্ষী মানে কি চোখ। এটা নিয়ে আমার পড়ানোর কিছু নাই, আছে কি নিয়ে ব্যাখ্যা করার? পুঞ্জ নিয়ে ব্যাখ্যা করতে হবে। পুঞ্জ বলতে বোঝাচ্ছে যাদের চোখটা পিছনের দিকে থাকে। কোথায় থাকে? পিছনের দিকে, যাদের চোখ পিছনের দিকে থাকে। আর একটা পয়েন্ট আছে, এখানে এক গুচ্ছ চোখ থাকবে। কতটি? এক গুচ্ছ চোখ। বুঝছো কিনা? এক গুচ্ছ চোখ থাকবে। ওকে, তাহলে এক গুচ্ছ চোখ থাকবে এবং এখানে কি থাকবে? পুঞ্জাক্ষী থাকবে। ওকে, দেখুন এক গুচ্ছ চোখ বলতে এখানে আবার কি বোঝাচ্ছি আমরা? এই যে চোখ, এই চোখের ক্ষেত্রে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে সাধারণত একটা পুঞ্জাক্ষীর ভিতরে বা একটা চোখের ভিতরে, এটাকে বলা হয় জটিল চোখ, একটা চোখের ভিতরে মিনিমাম 3টা ওসেলি থাকে। কি থাকে? 3টা ওসেলি। তার মানে একটা জটিল চোখের ভিতরে আবার 3টা সরল চোখ আছে। কয়টা সরল চোখ? 3টা। আমি কি বোঝাইতে পারছি? 3টা সরল চোখ আছে। এই সরল চোখের ভিতরে আবার 2000টি ওমাটিডিয়াম আছে। কতটি? 2000টি ওমাটিডিয়াম আছে। প্রত্যেকটা ওমাটিডিয়াম তাদেরকে দেখার জন্য সাহায্য করে। আমাদের যেমন রেটিনা দেখতে সাহায্য করতেছে, কর্নিয়া দেখতে সাহায্য করতেছে, ঠিক একইভাবে একটা ঘাসফড়িং এর ক্ষেত্রে ওমাটিডিয়াম বলে একটা জায়গা আছে যেটা তাদেরকে দেখতে সাহায্য করতেছে। বুঝছেন কিনা আপনারা? জানান। বুঝতে পেরেছেন কিনা এই পর্যন্ত জানান। আমি একটু ক্লিয়ার টানি কথাটা, তাইলে কি একটা ঘাসফড়িং এর চোখ আমরা যেটা দেখে থাকি এটা একটা জটিল চোখ। এই চোখের ভিতরে 3টা সরল চোখ থাকে, তার নাম হচ্ছে ওসেলি। প্রত্যেকটা ওসেলিতে আবার 2000টি ওমাটিডিয়াম থাকে। এই ওমাটিডিয়াম কি করতেছে? তাদের দর্শনের একক হিসেবে কাজ করতেছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমরা আমরা যে চোখটা দিয়ে দেখি, ওরা দেখে প্রায় 2000টি জিনিসের সমন্বয়ে। তারপরও তারা দেখে 2টা প্রতিবিম্ব, একটা অস্পষ্ট আর একটা স্পষ্ট প্রতিবিম্ব। সেখানে যাব আমরা, সুপারপজিশন প্রতিবিম্ব আর মোজাইক প্রতিবিম্ব পড়বো আজকে। বাট এই পর্যন্ত আগে ক্লিয়ার হয়েছেন কিনা জানান। এই পর্যন্ত আগে ক্লিয়ার হয়েছেন কিনা জানাইতে থাকেন আমাদেরকে। তারপর আমরা দেখব আর কি নিয়ে পড়া যায়। আচ্ছা, এখানে যদি আপনারা অ্যান্টেনা নিয়ে পড়েন, অ্যান্টেনা নিয়ে একটা পয়েন্ট বলি, পরের স্লাইডে যাই। ঘাসফড়িং এর যে অ্যান্টেনা, এই অ্যান্টেনার ক্ষেত্রে সাধারণত 3টা পয়েন্ট থাকে। সেটার একটার নাম হচ্ছে স্কেপ, আরেকটা নাম হচ্ছে পেডিসেল, আরেকটা নাম হচ্ছে ফ্লাজেলাম। এই যে ঘাসফড়িং এর ফ্লাজেলাম, এই ফ্লাজেলামটা আবার 25টা খণ্ডকে বিভক্ত। কয়টা খণ্ডকে? 25টা খণ্ডকে বিভক্ত। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আচ্ছা, এরপরে আমরা আর কি পড়তে পারি এখানে? আচ্ছা, এখানে আর না ব্যাখ্যা করাটাই বেটার। আরেকটু আছে এখানে, যেমন ম্যাকজিলা, অর্থাৎ মুখের মস্তকের এখানে কি আছে? ম্যাকজিলা আছে, মেন্ডিবল আছে, ম্যাকজিলা, মেন্ডিবল, তারপর হচ্ছে আপনার হাইপোফ্যারিংস আছে। এই ম্যাকজিলা, মেন্ডিবল, হাইপোফ্যারিংস, এইগুলোর ক্ষেত্রে আপনাদের কাজ পড়তে হবে। কি পড়তে হবে? কাজ। অর্থাৎ মুখপঙ্গ কি কাজ করতেছে আপনার বডিতে? মুখপঙ্গের কাজ কি? মুখপাঙ্গর কাজটা কি? মুখপাঙ্গর কাজ, এই পয়েন্ট আপনাদেরকে পড়তে হবে। ওকে, এটা মাথায় রেখেন, খুবই গুরুত্বপূর্ণ। মুখভঙ্গের কাছ থেকে প্রতি বছর একটা করে এমসিকিউ আসে। প্রতিটা বছর একটা করে এমসিকিউ থাকেই। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখেন যে মুখভঙ্গের কাজ কি ঘাসফড়িং এর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে পড়বেন, এরপরে আপনারা কি দেখবেন বলেন? এরপরে আপনারা দেখবেন, চলেন আমরা বক্ষ যাই। ঘাসফড়িং এর বক্ষর ক্ষেত্রে কি কি পয়েন্ট পড়বেন আপনারা একটু দেখেন।
সাধারণত বক্ষের ক্ষেত্রে আপনারা পড়বেন এখানে ডানা নিয়ে পড়েন। কি নিয়ে পড়েন? ডানা, ঘাস ফড়িং এর ডানা। ঘাস ফড়িং এর ডানা বলতে সাধারণত 2 জোড়া ডানা থাকে। কয় জোড়া? 2 জোড়া ডানা। কয় জোড়া ডানা? 2 জোড়া ডানা। ওকে, ঘাস ফড়িং এর 2 জোড়া ডানা থাকে। এই ডানার ক্ষেত্রে দেখেন আপনারা পয়েন্টগুলো বুঝছেন, 2 জোড়া ডানা থাকবে। তার মধ্যে মনে রাখবেন ঘাস ফড়িংকে উঠতে সাহায্য করে তাদের পিছনের ডানা। পিছনের ডানা তাদেরকে উঠতে সাহায্য করে। আমি বোঝাইতে পারছি কিনা আপনাদেরকে? ঘাস ফড়িং এর পিছনের ডানা তাদেরকে উঠতে সাহায্য করে। সামনের ডানার ক্ষেত্রে দেখেন প্রথম সামনের দিকে যে ডানাগুলো থাকে, এই ডানাগুলো ঘাস ফড়িং এর ক্ষেত্রে ঢেকে রাখতে, ঘাস ফড়িং এর সম্পূর্ণ দেহকে ঢেকে রাখতে সাহায্য করে। এই ক্ষেত্রে মনে রাখবেন প্রথম দিকের ডানার এক জোড়া ডানাকে আমরা বলতেছি, প্রথম দিকের এক জোড়া ডানাকে বলা হয় অ্যালিট্রা। কি বলা হয়? অ্যালিট্রা। ঘাস ফড়িং এর প্রথম এক জোড়া ডানাকে কি বলে? অ্যালিট্রা। এই অ্যালিট্রাকে যেই জিনিস আবার দেখেন, অ্যালিট্রাকে যেই জিনিস আবার কি আবৃত করে রাখে বা আপনার হচ্ছে আবরণ করে রাখে, তার নাম আবার টেগমিনা। তার নাম আবার কি? টেগমিনা। তার নাম আবার কি? টেগমিনা। অর্থাৎ এক জোড়া ডানা যেটা হচ্ছে আপনার সামনের দিকে থাকবে সেটাকে আমরা কি বলতেছি? অ্যালিট্রা। এই অ্যালিট্রাকে যে জিনিস আবার ঘিরে রাখে তার নাম হচ্ছে আবার টেগমিনা। তিশা, আপনারা যারা ক্লাস করছেন, আই থিঙ্ক এইগুলো আপনাদের টাইমে বলা হয় নাই। আপনারা তিশা যারা ক্লাস করছেন এর আগে, আমার বলেন তো এগুলো বলছিলাম কিনা? এগুলো কি বলছিলাম আপনাদের ক্ষেত্রে? তিশা, রায়হান যারা আছেন একটু জানান তো, এগুলো বলছিলাম কিনা আপনাদের টাইমে? আচ্ছা, এ তো বলি নাই। এখন দেখতে থাকেন, আপনাদের আই থিঙ্ক আপনাদের জন্য অনেক বেটার কিছু হতে যাচ্ছে। কারণ একই ক্লাস 2 বার পাওয়া মানে কি আপনাদের গুলায়, আপনাদের কি গুলাই খাওয়ানো হচ্ছে না বলেন তো একবারে? ওয়ান কাইন্ড অফ কিন্তু গুলাই খাওয়ানো ট্রাই করানো হচ্ছে। যে একবার বলছি আবারও বলছি, যেগুলো মিসিং দিছি সেগুলো আবার নতুন করে বলতেছি। আই থিঙ্ক আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন আহ, আহ, আপনারা দেখেন এরপরে এখানে আর কি বলতে পারি আমরা বক্ষ নিয়ে। এখানে আরো অনেক কিছু বলার ছিল, যদিও আমি এখানে আর না বলি। বক্ষ নিয়ে এতটা ইম্পর্টেন্ট আর কোনো কিছু নাই এখানে, এইগুলো পড়বেন। যদি বক্ষ নিয়ে আরেকটু পড়তে চান আপনারা পড়বেন বক্ষের যেটা সামনের দিক, বক্ষের সামনের দিকটাকে বলা হয় স্টার্নাম। সামনের দিকে বলা হয় স্টার্নাম, পিছনের দিকটাকে বলা হয় টারগাম। পিছনের দিকটাকে কি বলা হয়? টারগাম। কি বলা হয়? টারগাম। সামনের দিকটাকে বলা হয় স্টার্নাম, পিছনের দিকটাকে বলা হয় কি? টারগাম। বুঝছেন আপনারা এই পর্যন্ত? এই পর্যন্ত বুঝছেন কিনা একটু জানাতো আমাকে। সামনের দিকটাকে বলা হয় স্টার্নাম, পিছনের দিকটাকে বলা হচ্ছে কি? টারগাম। ওকে, এবার আসেন চলেন উদরে যে ভাই, উদর। ঘাস ফড়িং এর উদর নিয়ে পড়ি। উদর, ঘাস ফড়িং এর উদরের ক্ষেত্রে আপনারা পড়বেন, দেখেন কি কি পড়বেন। উদরের ক্ষেত্রে মনে রাখবেন ঘাস ফড়িং এর উদর 11টি খণ্ডকে বিভক্ত। কয়টা খণ্ডকে বিভক্ত? 11টি খণ্ডকে বিভক্ত। ওকে, 11টি খণ্ডকে বিভক্ত। যার প্রথম 8 জোড়ায় কি থাকবে? প্রথম 8 জোড়ায় শ্বাসরন্ধ্র থাকে। কি থাকে? শ্বাসরন্ধ্র। যার প্রথম 8 জোড়ায় কি আছে বলেন তো আপনারা? শ্বাসরন্ধ্র আছে। এবার আসেন এই শ্বাসরন্ধ্র পড়তে গেলে, মানে উদর নিয়ে পড়তে গেলে আমি দুইটা জিনিস একসাথে পড়ানোর ট্রাই করি। আজকেও তার ব্যতিক্রম হবে না, আপনারা খেয়াল করেন। একটা হচ্ছে স্ত্রী ঘাস ফড়িং, আরেকদিকে লিখলাম পুরুষ ঘাস ফড়িং।
এই স্ত্রী ঘাসফড়িং আর পুরুষ ঘাসফড়িং এর পয়েন্ট পড়তে গেলে আপনার এই উদর পড়া হয়ে যাবে। স্ত্রী ঘাসফড়িং এবং পুরুষ ঘাসফড়িং এর পার্থক্য পড়েন। প্রথম পয়েন্ট, স্ত্রী ঘাসফড়িং এর পার্থক্য পড়তে গেলে আপনাকে পড়তে হবে, প্রথমে মনে রাখতে হবে অভিপোজিটর নিয়ে। কি নিয়ে? অভিপোজিটর নিয়ে। 2 নম্বর আপনাকে জানতে হবে এখানে অ্যানাল সার্কাস নিয়ে। কি নিয়ে? অ্যানাল সার্কাস নিয়ে। থার্ড জানতে হবে আপনাকে অ্যানাল প্লেট নিয়ে। অ্যানাল প্লেট নিয়ে এই 3টে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার একসাথে 3টা পয়েন্টই আপনাকে যদি জেনে যান, আপনি যদি 3টা পয়েন্টই আপনি জানেন তাহলে আপনার অবশ্যই কি করতে হবে, 3টা পয়েন্ট জানতে পারলে আপনার অবশ্যই কি হবে, এই যে উদর নিয়েও পড়া হয়ে যাবে। একটু খেয়াল করেন কিভাবে পড়বেন আপনারা এখানে। এখানে দেখেন পয়েন্টটা পড়বেন অভিপোজিটর। অভিপোজিটর হচ্ছে ঘাসফড়িং এর নবম খণ্ডকে থাকে। কোন জায়গায় থাকে? নবম খণ্ডকে। কাদের ক্ষেত্রে? স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে নবম খণ্ডকে আপনি দেখবেন অভিপোজিটর আছে। এবং অ্যানাল সার্কাস সাধারণত থাকে দশম খণ্ডকে। দশম খণ্ডকে সেটা আবার কাদের ক্ষেত্রে? আপনার পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে। কথা বুঝছেন কিনা আপনারা? আচ্ছা মোহাম্মদ রায়হান ভাই, আপনার কাছে আমার কোশ্চেন, বলেন, আপনি তো ক্লাস করছেন আমার দীর্ঘদিন, কি মনে হয় আপনার, বলেন তো। আমি আপনার উপরেই ক্লাসের এই কোশ্চেনটা ছুড়ে দিলাম। আপনি বলেন তো, আমি যতটুকু করাচ্ছি আপনার কি মনে হয় এটা কি মানে যথেষ্ট নয়? এর বাইরে কি জানা প্রয়োজন? আপনি বলেন তো। আপনি তো বই পড়বেন, আমি বলার পরে অলরেডি ক্লাস করতেছেন, আমি দেখছি দীর্ঘদিন। আপনি নিজেই বলেন তো একটু ভাইয়া, যে আমি যা করাচ্ছি এরপরে কি আপনার মনে হয় যে আর বেশি কিছু প্রয়োজন, বা বইতে আর কিছু বাকি থাকে এ বাদে? আপনি একটু বলেন তো, সিরিয়াসলি মন থেকে খুলে বলবেন, যে না বই পড়তে গিয়ে এর থেকেও বাইরে বেশি কিছু পড়া লাগতেছে। আপনি একটু মন থেকে খুলে বলেন, আমি তাতেই খুশি হব। আপনি বলেন, আমি যা বলবেন আমি তাই মেনে নিব। যদি মনে হয় যে না ভাইয়া আরো পড়া লাগতেছে, আমি বিশ্বাস করেন আমি তাইলে আরো বেশি আপনাদের সামনে তখন তুলে ধরবো। বলেন আপনি, আপনার কাছে কোশ্চেন থাকলো আমার। আপনি বলেন, আপনি নির্ভয়ে বলেন, আমি মেনে নিব। আপনি যেটা বলবেন আমি সেটা মেনে নিব। বলেন। আপনি যেটা বলবেন আমি সেটাই মেনে নিব। বলেন আপনি। দেখেন, এবার আসেন এনাল প্লেট। এনাল প্লেট থাকবে সাধারণত 11তম খণ্ডকে। কততম খণ্ডকে? 11তম খণ্ডকে। এই 11তম খণ্ডকের ক্ষেত্রে কি আছে? আপনার পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে আবার কি আছে? অ্যানাল প্লেট আছে। মানে একই ক্ষেত্রে দেখেন, আপনি 1 থেকে 8 পর্যন্ত পড়ছেন, 7 9 10 11 তিনটাও পড়ে ফেললেন। এটাও 11তম খণ্ডকে কি থাকবে? অ্যানাল প্লেট। কাদের ক্ষেত্রে? পুরুষদের ক্ষেত্রে। স্ত্রীদের ক্ষেত্রে এই দুইটা নাই। কথা বুঝছেন কিনা? বুঝছেন কিনা আপনারা? এই অ্যানাল সার্কাসটা আবার ঘাসফড়িংয়ের ক্ষেত্রে সঙ্গম অঙ্গ হিসেবে কাজ করে। কি অঙ্গ হিসেবে? সঙ্গম অঙ্গ হিসেবে কাজ করে। সঙ্গম অঙ্গ হিসেবে কাজ করে। এবার বলেন, এর বাদে আপনাদের আলাদা করে কোনো কিছু পড়া লাগবে কিনা, বলেন আমাকে। আমি রাহেন আপনাকে কিন্তু কোশ্চেন করতে বলেছি, সরি অ্যান্সার করতে বলেছি ভাই। আপনি নির্ভয়ে অ্যান্সার করেন যে আসলে এ বাদে আপনার মনে হয়েছে কিনা যে আরো আমার কিছু জানা লাগবে বা পড়া লাগবে, এমন কিছু জানা লাগবে কিনা, বলেন। ভাইয়া যথেষ্ট, বাট ভয় লাগে, সেই জন্যই বললাম এটা শেষ সুযোগ তো ভাইয়া। আসলে আমরা সেকেন্ড টাইমে তো একটু ভয় থাকেই। সমস্যা নেই, আপনি আমার ক্লাস করবেন, আমি আপনার টিচার। আপনি আমাকে জানতে চাইবেন না, এটা স্বাভাবিক। বাট আমি বলতেছি, আপনারা যদি পড়ালেখা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা যথেষ্ট কি যথেষ্ট নয়। যদি না পড়ালেখা করেন তাহলে বুঝবেন না, বিশ্বাস করেন। আমি অল্প পড়লেও আপনাদের মনে হবে না যথেষ্ট, বেশি পড়লেও মনে হবে না যথেষ্ট। বাট আমি যতটুকু বলতেছি, আপনারা কোশ্চেন ব্যাংক সলভ করার ট্রাই করেন। কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে আপনারা বুঝতে পারবেন যে এটা যথেষ্ট কি যথেষ্ট নয়। আই থিঙ্ক আমি আপনার তার এরপর এইটুকু পড়লেই এনাফ, আপনার যে এইটুকু বললেই এনাফ যে এটা যথেষ্ট কি যথেষ্ট নয়, আপনি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আবার আসেন আমরা
বলি, অ্যানাল ফ্লেট নিয়ে আমরা কি বলছিলাম, এটা 11তম খণ্ডকে বিভক্ত, অভিপোজিটার 9ম খণ্ডকে, আর অ্যানাল সার্কাস 10ম খণ্ডকে। রিমাইন্ড করবেন, একটা ঘাস ফড়িং এই অভিপোজিটারের মাধ্যমে কি পারে, ডিম পেড়ে থাকে। ডিম পেড়ে থাকে কার মাধ্যমে, এই অভিপোজিটরের মাধ্যমে। আমি কি বোঝাইতে পারছি আপনাদেরকে? আচ্ছা, এটার মাধ্যমে আমাদের উদার পড়া সাধারণত এইটুকুই, উদার এতটুকু পড়লে এনাফ, যা যা বলছি আপনাদের এখানে। আচ্ছা, আরো একটা কথা বলে রাখি, সাধারণত অভিপোজিটরের মাধ্যমে স্ত্রী ঘাস ফড়িং ডিম পাড়ে, আর এনাল সার্কাস আর এনাল প্লেটের মাধ্যমে কি হয় জানেন, আসলে ঘাস ফড়িংয়ের ডিম পাড়ে হচ্ছে মাটির ভিতরে, অর্থাৎ মাটির নিচে। ওকে, এনাল সার্কাস আর এনাল প্লেটের মাধ্যমে পুরুষ ঘাস ফড়িং গুলো ওখানে গিয়ে গর্ত করে আসে, আর স্ত্রী ঘাস ফড়িং গিয়ে ওখানে অভিপোজিটার দিয়ে ডিম পেড়ে আসে। এটা মাথায় রেখেন। এনাল সার্কাস আর এনাল প্লেটের আর একটা কাজ হচ্ছে আপনার মাটিতে গর্ত করার জন্য পুরুষ ঘাস ফড়িং ইউজ করে থাকে, এটা গর্ত করার জন্য। আচ্ছা, এরপরে আসেন আমরা চলে যাই ঘাস ফড়িং এর অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে পৌষ্টিক তন্ত্র। সেটা কোন জায়গা, পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্র। আচ্ছা, পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে আসেন আমরা আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যাই। পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে আমরা এখানে দেখব, পৌষ্টিকতন্ত্র মানে বোঝেনই তো, যে সাধারণত পৌষ্টিকতন্ত্র বলতে বোঝায় কি, যেটার মাধ্যমে আপনার পরিপাক হচ্ছে সেটার নাম কি, পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটার নাম হচ্ছে পৌষ্টিক নালিকা, একটার নাম কি ভাইয়া, পৌষ্টিক নালিকা, একটা নাম হচ্ছে পৌষ্টিক নালিকা, আর একটা নাম হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। নাম কি, পৌষ্টিক গ্রন্থি। ওকে, একটা নাম পৌষ্টিক নালিকা আর একটা পৌষ্টিক গ্রন্থি। আমরা এখন প্রথমত পড়বো পৌষ্টিক নালিকা নিয়ে। ঘাস ফড়িং এর পৌষ্টিক নালিকা সাধারণত 3টা জিনিস নিয়ে তৈরি। প্রথম জিনিসটার নাম ইস্ট্রোমোডিয়াম। নাম কি, ইস্ট্রোমোডিয়াম। 2 নম্বরটার নাম হচ্ছে মেসেন্টেরন। মেসেন্টেরন। লাস্ট পয়েন্ট হচ্ছে আপনারা এখান থেকে পড়বেন প্রোক্টোডিয়াম। প্রোক্টোডিয়াম। ওকে, ইস্ট্রোমোডিয়াম, মেসেন্টেরনের একটা কি, প্রোক্টোডিয়াম। ইস্ট্রোমোডিয়ামতে পড়তে গেলে মনে রাখবেন দন্তস্ব পর সামনের দিক, দন্তস্ব পর ইস্ট্রোমোডিয়াম। ম ফর মেসেন্টেরন, ম ফর কি, মাঝখান, আর লাস্টে প ফর পিছনের দিক, প ফর প্রোক্টোডিয়াম। এই 3টা পয়েন্ট পড়লে এনাফ। ইস্ট্রোমোডিয়ামের ক্ষেত্রে প্রথম পয়েন্ট পড়বেন, এটা তৈরি হয়েছে ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে। এটা তৈরি হয়েছে কোন জায়গা থেকে, ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে। ওকে, প্রোক্টোডিয়ামটা তৈরি হয়েছে সেম টু সেম জায়গা, ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে। কোন জায়গা থেকে, ভ্রূণীয় অ্যাক্টোডাম থেকে। কিন্তু মেসেন্ট্রনটা তৈরি হয়েছে, রিমাইন্ড করেন, এটা একটু ব্যতিক্রম, যাহাই ব্যতিক্রম তাই পরীক্ষা আসে তো, এটা না, এটা তৈরি হয়েছে ভ্রূণীয় অ্যান্ড্রোডাম থেকে। ভ্রূণীয় অ্যান্ড্রোডাম থেকে। ওকে, আচ্ছা, এরপর আসেন যেটা ইস্ট্রোমোডিয়াম। ইস্ট্রোমোডিয়ামটা তৈরি হয়েছে কাইটিন নির্মিত হয়ে, কি দিয়ে, কাইটিন দিয়ে। আর ভ্রূণীয় অ্যাক্টোডাম তৈরি হয়েছে আবার কিউটিকল দিয়ে। কি দিয়ে তৈরি হয়েছে, কিউটিকল দিয়ে। আপনাদের কাছে এখন কোশ্চেন, অর্থাৎ কাইটিন আর কিউটিকল, এই দুইটার পার্থক্য আপনারা পারেন কিনা বলেন তো? কাইটিন আর কিউটিকলের পার্থক্য আপনারা পারেন? জানান তো আমাকে। তিশা, আপনি ক্লাস করে থাকবেন, আপনি জানান আমাদেরকে, কাইটিন আর কিউটিকলের পার্থক্য জানান, একটু জানান আমাদেরকে। ব্যস্ত, জানাতে থাকেন, তারপর আমরা কাইটিন কিউটিকলের পার্থক্য পড়বো, প্রোক্টোডিয়াম, ইস্ট্রোমোডিয়াম এগুলোর জিনিস নিয়ে পড়বো তখন আমরা। দেখেন,
কাইটিন আর কিউটিকল নিয়ে আমরা একটু পড়ি। কাইটিন আর কিউটিকল নিয়ে পড়তে গেলে প্রথম আপনাকে পড়তে হবে, দেখেন যেই জায়গা থেকে শুরু, কিউটিকল, কিউটিকল শেষ হচ্ছে ল দিয়ে, তার মানে মনে রাখবেন এটা একটা লিপিড। তাহলে প্রথম কথা কি, কিউটিকল একটা লিপিড। কাইটিন কি, কাইটিন একটা কার্বোহাইড্রেট। তাহলে পার্থক্য অলরেডি বুঝছেন। আপনারা এতদিন হয়তো অনেকেই মনে করতেন কাইটিন আর কিউটিকল কি এক। কাইটিন কি একটা কার্বোহাইড্রেট, কিউটিকল কি একটা লিপিড। এখন আসেন প্রথমে আমরা শিখি কাইটিন দিয়ে। মনে রাখবেন কার্বোহাইড্রেটকে ভাঙলে কি পাবেন, গ্লুকোজ। এই গ্লুকোজের সাথে যখন অ্যামিন গ্রুপ যুক্ত হয়েছে, কি যুক্ত, অ্যামিন, অর্থাৎ NH2 মূলক যুক্ত হয়েছে, অনেকগুলো গ্লুকোজ তার সাথে যুক্ত হয়েছে অনেকগুলো অ্যামিন, তখন এটার নাম হবে গ্লুকোসামিন। কি নাম হবে, গ্লুকোসামিন। যেহেতু অনেকগুলো গ্লুকোজ ছিল, অনেকগুলো অ্যামিন হয়েছে, তখন একসাথে হয়ে নাম হয়েছে গ্লুকোসামিন। তার মানে মনে রাখবেন এটা একটা কি, পলিমার যৌগ। অর্থাৎ গ্লুকোসামিনের পলিমারই হলো একটা কাইটিন। গ্লুকোসামিনের পলিমার কি, একটা কাইটিন। আর কিউটিকলের ক্ষেত্রে লিপিড কি, লিপিডটা হচ্ছে এখানে এই লিপিড যেটাকে বলা হয় মোম জাতীয় লিপিড। এখন আপনারা আবার প্রশ্ন করতে পারেন এই মোম আবার কই থেকে আসলো, কারণ সাধারণত কিউটিকলের ক্ষেত্রে লিপিড, যে লিপিডটা তিন প্রকার, একটা হচ্ছে তেল, একটা চর্বি, আর একটা হচ্ছে মোম। সেই লিপিডটার মধ্যে মোম জাতীয় লিপিডের নামই হচ্ছে কিউটিকল। এটার নাম কি, কিউটিকল। রিমাইন্ড করেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখন দেখেন এই দুইটা আসলে পাবো কোন জায়গায়, আমরা যে পড়লাম এটা কোথা থেকে পাবো। আপনারা লবস্টারের নাম শুনছেন, লবস্টার। তারপর পড়ে থাকবেন হচ্ছে অর্থাৎ কাঁকড়া, চিংড়ি, এগুলো তো জানেনি, এগুলোই তো লবস্টার। কি, চিংড়ির ক্ষেত্রে, চিংড়ি মাছের ক্ষেত্রে উপরের যে লেয়ার বা শক্তের স্তরটা তৈরি হয়ে থাকে, চিংড়ি মাছের ক্ষেত্রে উপরের যে লেয়ার বা শক্ত যে স্তরটা, কাঁকড়ার ক্ষেত্রে উপরে যে শক্ত স্তরটা, এটাই হচ্ছে আপনার কাইটিন নির্মিত জায়গা। কি নির্মিত জায়গা, কাইটিন নির্মিত জায়গা। আর কিউটিকল কোনটা, কিউটিকল হচ্ছে আপনার নখের দিকে তাকাইলে দেখতে পারবেন, নখের একদম লাস্ট প্রান্ত সাদা অংশ, এটা হচ্ছে কিউটিকল, অর্থাৎ মোম জাতীয় লিপিড। আর একটা কোথায় থাকবে আপনারা জানবেন, যেহেতু বলছি মোম জাতীয় লিপিড, মোম কি কখনো পানিতে ভিজতে পারে না, মোম কিন্তু কখনো আপনি পানিতে ভেজাইতে পারবেন না। ঠিক একইভাবে আপনারা গ্রামের দিকে খেয়াল করবেন, যারা গ্রামের আছেন, কচু গাছ সবাই চিনে থাকেন। কচু গাছের পাতা দেখবেন কখনো পানিতে ভেজে না, কারণ কি জানেন, কারণ কচু গাছের এই উপরের লেয়ারটা মোম জাতীয় লিপিড দিয়ে তৈরি, এখানে কিউটিকল অবস্থান করে। আই থিঙ্ক আপনারা বুঝছেন। আচ্ছা, এরপরে আসেন, আবার আগের পরে ফিরে আসেন। সেটা হচ্ছে আমরা 7 নম্বর স্লাইডে ছিলাম, যে এটা হচ্ছে কাইটিন নির্মিত, এটা কিউটিকল নির্মিত। আই থিঙ্ক আপনারা বুঝছেন। এরপর আসেন স্ট্রোমোডিয়ামের কি কি থাকবে আমরা একটু দেখি। স্ট্রোমোডিয়ামে আপনার থাকবে মুখবিবর। কি থাকবে, মুখবিবর। 4 নম্বর থাকবে গলবিল, এখানে থাকবে হচ্ছে গলবিল। 5 নম্বর থাকবে আপনার এখানে ক্রপ। 6 নম্বর থাকবে গিজার্ট। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারেন। এখানে 5 নম্বরে এটা 6, এটা 7, এটার ক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারেন গ্রাসনালী, যেটাকে আমরা অন্ননালী বলি, এদেরকে বলতে পারবেন এটাকে কি নালী, গ্রাসনালী। আচ্ছা, এই পয়েন্টগুলো পড়লে এনাফ। আপনি মেসেন্ট্রনের ক্ষেত্রে দেখেন পড়বেন, মেসেন্ট্রনের ক্ষেত্রে কি কি পয়েন্ট পড়বেন একটু খেয়াল করেন। ব্রুনীয় মেসেন্ট্রনের ক্ষেত্রে মনে রাখবেন, মেসেন্ট্রন মানে হচ্ছে পাকস্থলী। ঘাসফড়িংয়ের পাকস্থলী বলা হয় কাকে, ঘাসফড়িংয়ের পাকস্থলী বলা হয় আপনার এই মেসেন্ট্রনকে। ঘাসফড়িংয়ের পাকস্থলী বলতে মেসেন্ট্রনকে বুঝবেন। এখানে দেখেন আপনার এই পাকস্থলীর যে আবরণ, ঘাসফড়িংয়ের পাকস্থলীর যে আবরণ আছে, এই আবরণের নাম আবার পেরিট্রফিক পর্দা। আবরণের নাম কি ভাইয়া, পেরিট্রফিক পর্দা। পেরিট্রফিক পর্দা। এই পেরিট্রফিক পর্দার ক্ষেত্রে, ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ঠিক নিচে এমনি মোচাকার থলির ন্যায় অবস্থান করে পেরিট্রফিক পর্দাটা, যেখানে আবার তৈরি হয়, দেখেন এখানে আবার তৈরি হয় এমনি আঙুলের ন্যায় প্রবর্ধক হয়ে একটা পাতার ন্যায় জায়গা, যেটাকে বলা হয় কি, ভিলাই। যেটাকে কি বলা হয়, ভিলাই। এই ভিলাইয়ের পাশে আবার সুতার ন্যায় অনেকগুলো জিনিস তৈরি হয়, সুতার ন্যায় অনেকগুলো জিনিস, যেটার নাম ঘাসফড়িংয়ের ক্ষেত্রে আমরা বলবো গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা। কি বলবো, গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা। এর ঠিক নিচে আড়াআড়িভাবে যে জিনিসটা অবস্থান করে, তার নামই হচ্ছে আমাদের সেই গুরুত্বপূর্ণ
ম্যালপিজিয়ান নালিকা। কি বলেন তো? ম্যালপিজিয়ান নালিকা। যা, আমার ফোনটা গেল বন্ধ হয়ে। নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। বুঝছেন আপনারা? এই পর্যন্ত বুঝছেন কিনা জানান তো আমাকে। আমি একটু রিপিট টানি। আমি যদি একটু রিপিট টানি, খেয়াল করেন, আমরা বলছিলাম এখানে কি আছে, মেসেন্ট্রন ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে তৈরি হয়েছে, যেটার ক্ষেত্রে আপনারা বললাম এখানে কি পাকস্থলী থাকবে। পাকস্থলীর ক্ষেত্রে যে আবরণ থাকে, সে আবরণটার নাম কি বলেন তো? আবরণটার নাম হচ্ছে পেরিট্রপিক পর্দা। আবরণটার নাম কি? পেরিট্রপিক পর্দা। আবরণটার নাম কি? পেরিট্রপিক পর্দা। এটা ঠিক নিচে মোচাকার থলির ন্যায় অবস্থান করে, যেখানে আস্তে আস্তে এমনি অগ্নাশয় থেকে, অগ্নাশয়ের মধ্যে এখানে কি তৈরি করে আপনার, এইভাবে আপনার হচ্ছে তৈরি হচ্ছে এখানে আঙুলের ন্যায় প্রবর্ধক, যেটাকে আমরা কি বলতেছি? ভিলাই। ভিলাইয়ের নিচে দেখেন এমনি সুতার ন্যায় যে জিনিসটি আছে, তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা, যেখানে আড়াআড়ি ভাবে আর একটা জিনিস তৈরি করে বা অবস্থান করে, তার নাম ম্যালপিজিয়ান নালিকা। এই পর্যন্ত পড়লে আপনার পৌষ্টিকতন্ত্র শেষ। এই পর্যন্ত পড়বেন তা পৌষ্টিকতন্ত্র আপনার শেষ। এবার পড়তে হবে আপনার পৌষ্টিকতন্ত্র, সরি, আর একটা পয়েন্ট যেহেতু বাকি আছে এটা একটু বলি। প্রোক্টোডিয়ামে থাকে তিনটা জিনিস, অর্থাৎ ইকরির পা। জাস্ট মনে রাখবেন আপনারা, ইকরির পা। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইকরির পা? হর্ষই মানে এখানে বোঝাচ্ছে ইলিয়াম। আপনি এখানে ক দ্বারা বোঝাচ্ছি কোলন, র দ্বারা বোঝাচ্ছি রেকটাম, প দ্বারা বোঝাচ্ছি পায়ুছিদ্র। এই পর্যন্ত পড়লে আপনার ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র শেষ। এই পর্যন্ত বুঝছেন কিনা আগে বলেন। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু দেখেন আপনারা সবাই। 30 সেকেন্ড টাইম দিলাম, এইটুকু একটু দেখে নেন। বুঝে থাকলে কমেন্টের মাধ্যমে জানান, তারপর আমরা দেখি এখান থেকে আর কি আলোচনা করতে পারি। পৌষ্টিকতন্ত্র কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যদি দুইটা পয়েন্ট হয়ে থাকে, তার মধ্যে একটা কি? পৌষ্টিকতন্ত্র। এরপরে দেখেন পৌষ্টিকতন্ত্রের আর একটা লাস্ট পয়েন্ট আমি ব্যাখ্যা করে দিই। ঘাসফড়িং এর পরিপাকের জন্য আপনার এনজাইম লাগবে 8টা। কয়টা? 8টা। এটা কোন কোন জায়গায় থাকে? এই 8টা এনজাইম থাকে মুখে, মুখে কি থাকে কিছু এনজাইম, আর আপনার পাকস্থলী থাকে কিছু এনজাইম। পাকস্থলীতে থাকে কিছু এনজাইম। কিভাবে মনে রাখবেন? মনে রাখবেন মুখে থাকে আক্কাস, মুখে থাকে আক্কাস এনজাইম, আর পাকস্থলীতে থাকে লাটিম এনজাইম। কিভাবে আমি একটু দেখাই, খেয়াল করেন। আক্কাস দ্বারা এখানে বোঝাচ্ছে আ ফর অ্যামাইলেজ। আ ফর কি? অ্যামাইলেজ। ক ফর কাইটিনেস। ক ফর কি বলেন তো? কাইটিনেস। দন্ত স ফর সুক্রেজ। দন্ত স ফর কি বোঝাচ্ছে এখানে? সুক্রেজ। এবার আসেন পাকস্থলীতে কি থাকতেছে? পাকস্থলীতে থাকতেছে লাটিম। লাটিম বলতে এখানে বোঝাচ্ছি এল ফর লাইপেজ। এল ফর কি? লাইপেজ। এ ফর বোঝাচ্ছি অ্যামাইলেজ। এ ফর কি বোঝাচ্ছি? অ্যামাইলেজ। টি ফর বোঝাচ্ছি ট্রিপটেস। টি ফর বোঝাচ্ছি ট্রিপটেজ এনজাইম। আই ফর বোঝালাম ইনভার্টেজ এনজাইম। ইনভার্টেজ, ইনভার্টেজ এনজাইম। আর এম ফর বুঝাইলাম মল্টেজ এনজাইম। এইটুক পড়লে আপনার শেষ। এইটুক পড়লে আপনার পাকস্থলীতে কি কি এনজাইম আছে, কিভাবে পরিপাক হচ্ছে, সব শেষ। এইটুক ক্লিয়ার হয়েছেন কিনা জানান তো। এইটুক টোটালি ক্লিয়ার হয়েছেন কিনা আগে জানান। এরপর আসেন ঘাসফড়িং এর রক্ত নিয়ে একটু কথা বলি। ঘাসফড়িং এর রক্তের ক্ষেত্রে এখানে পড়বেন আপনারা যে তিনটা জিনিস আছে ঘাসফড়িং এর রক্তে। একটার নাম হচ্ছে হিমোসিল, একটার নাম হিমোলিম্ফ, আর একটা হচ্ছে পৃষ্ঠবাহিকা। এটা কি বলেন তো? পৃষ্ঠবাহিকা।
জাস্ট যে যে পয়েন্ট বলছি মনে রাখেন। হিমোসিল মানে আপনার ফাঁকা গহ্বরপূর্ণ একটা রক্ত, ফাঁকা গহ্বরপূর্ণ একটা রক্ত, ফাঁকা গহ্বরপূর্ণ রক্ত। বুঝছেন আমার কথা? ফাঁকা গহ্বরপূর্ণ রক্ত। হিমোলিম বলতে বোঝাচ্ছে বর্ণহীন রক্ত, বর্ণহীন রক্ত। আর পৃষ্ঠবাহিকা বলতে বোঝায় যেটা হচ্ছে আপনাদের ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র 7 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং মনে রাখতে হবে আপনাদের এখানে 6 জোড়া অ্যালারি পেশি থাকে। কয় জোড়া? 6 জোড়া অ্যালারি পেশি থাকে। 6 জোড়া অ্যালারি পেশি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম কিন্তু মনে রাখেন। ঘাসফড়িংয়ের রক্ত বলতে মূলত বোঝায় হিমোলিমকে। কাকে? হিমোলিমকে। আর হিমোসিল রক্তটাকে 3 জায়গায় নিয়ে যায়। একটা নাম পেরিকার্ডিয়াল, একটা নাম পেরিভিসেরাল, আর একটা নাম পেরিনিউরাল। মনে রাখবেন পেরিকার্ডিয়াল মানে হৃদযন্ত্রে নিয়ে যাবে রক্তটা, পেরিভিসেরাল মানে পুষ্টিতন্ত্রে নিয়ে যাবে, আর পেরিনিউরাল মানে স্নায়ুরজ্জিতে নিয়ে যাবে। এইটুক পড়লে আপনার পুষ্টিতন্ত্র শেষ। তার সাথে শেষ হইল কোনটা? রক্ত সংবহনতন্ত্র। মনে রাখেন ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র কিন্তু মুক্ত রক্ত সংবহনতন্ত্র। এই মুক্ত হচ্ছে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে আর একটা আছে, সেটা হচ্ছে মলাস্কা পর্ব। কারা আছে? মলাস্কা পর্ব। আর যদি বলা হয় আপনার বদ্ধ কাদের ক্ষেত্রে, বদ্ধ কাদের ক্ষেত্রে আমরা মানুষ অর্থাৎ করডাটা পর্ব, এবং আর একটা সেটা হচ্ছে অ্যানিলিডা। কারা বলেন তো? অ্যানিলিডা। এইটুক পড়লেন, এইটুক পড়লে এনাফ। লাস্ট পয়েন্ট আমরা এখানে পড়বো ঘাসফড়িংয়ের রূপান্তর নিয়ে। ভাই কয়টা বাজে? আচ্ছা, লাস্ট পয়েন্ট আপনারা এখান থেকে পড়বেন ঘাসফড়িংয়ের এখান থেকে লাস্ট এখান থেকে কি পড়বেন? আচ্ছা, এখানে দেখেন ঘাসফড়িংয়ের রূপান্তর নিয়ে একটু কথা বলি। ঘাসফড়িংয়ের রূপান্তর এবং জনন প্রক্রিয়া নিয়ে কথা বলি। রূপান্তরের আগে জনন প্রক্রিয়া নিয়ে কথা বলি। খেয়াল করেন, জনন প্রক্রিয়া নিয়ে আমরা বলতেছি ঘাসফড়িংয়ের জনন প্রক্রিয়ার ক্ষেত্রে সাধারণত গ্রীষ্মের শেষ দিকে জননটা শুরু হয়, গ্রীষ্মের শেষ দিকে অর্থাৎ শেষের দিকে। এবং গ্রীষ্মের শেষের দিকে জনন শুরু হয়। এবং এরা সাধারণত ঘাসফড়িংয়ের ডিম যেটা, সেটা হচ্ছে সেন্ট্রোলেসিথাল ধরনের। কেমন ধরনের? সেন্ট্রোলেসিথাল। মানে সেন্ট্রোলেসিথাল মানে বোঝেন যাদের কুসুমটা সাধারণত ডিমের মাঝখানে থাকে তাদেরকে বলা হয় কি? সেন্ট্রোলেসিথাল ধরনের। সেন্ট্রোলেসিথাল ধরনের ক্ষেত্রে আর একটা পয়েন্ট মনে রাখবেন যে ঘাসফড়িং সাধারণত 10টি গুচ্ছে, কতটি গুচ্ছে? 10টি গুচ্ছে 200টি ডিম পারবে। কয়টি ডিম পারবে? 200টি। ঘাসফড়িং 10টি গুচ্ছে 200টি ডিম পারে। থার্ড পয়েন্ট, এদের শীতকালে, ঘাসফড়িংয়ের শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে। ঘাসফড়িং শীতকালে কি থাকে? পরিস্ফুটন বন্ধ থাকে, পরিস্ফুটন বন্ধ থাকে। যেই টাইমটাকে বলা হয় ডায়াপজ। যে টাইমটাকে কি বলবেন আপনারা? ডায়াপজ বলবেন। খুব 3টা পয়েন্ট বললাম, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সো মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে জনন প্রক্রিয়ার ক্ষেত্রে যে 3টা বললাম খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সেন্ট্রোলেসিথাল ধরনের কথা বললাম, গ্রীষ্মের শেষ দিকে জনন প্রক্রিয়াটা শুরু হয়, 10টি গুচ্ছে 200টি ডিম পারে, শীতকালে এদের পরিস্ফুটন বন্ধ থাকে, যেটাকে আমরা বলতেছি কি? ডায়াপজ। পরীক্ষায় এই 3টার মধ্যে একটা পয়েন্ট পরীক্ষা এসে বসে আছে, শিওর থাকেন। 3টার মধ্যে একটা পরীক্ষা এসে বসে আছে, শিওর। রূপান্তর দেখেন, সাধারণত পৃথিবীতে যারা পোকার ক্ষেত্রে 4টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্টের নাম ডিম, তারপরেরটার নাম লার্ভা, তারপরেরটার নাম হচ্ছে পিউপা, তারপরের নামটা হচ্ছে ইমোগা। অর্থাৎ এই 4টা পয়েন্ট যারা মানবে তাদের রূপান্তরটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। কি বলবো? তাদের রূপান্তরটাকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। কিন্তু এই 4টা পয়েন্ট যারা মানবে না তাদেরকে বলা হয় অসম্পূর্ণ রূপান্তর। তাদেরকে কি বলা হয়? অসম্পূর্ণ রূপান্তর। ঘাসফড়িং এই 4টা পয়েন্ট মানে না, অর্থাৎ ডিম, লার্ভা, পিউপা, ইমোগা। ওদের ক্ষেত্রে দেখা যায় সাধারণত ডিম, পিউপা, ইমোগা, লার্ভা দেখা যায় না। তাহলে এই 4টার মধ্যে 3টা মানে, তাদেরকে বলা হয় অসম্পূর্ণ রূপান্তর। তাদেরকে কি বলা হয়? অসম্পূর্ণ রূপান্তর। পরীক্ষা এসে বসে আছে। তাহলে এই 4টা মানলে সেটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর,
না মানলে অসম্পূর্ণ রূপান্তর। আপনারা সাধারণত ঘাসফড়িং নিয়ে এই পর্যন্তই পড়বেন, এর বাইরে কোনো কিছু পড়বেন না। আমি আবার বলে দিই, এইগুলোই পড়বেন। আরেকটু যদি একটু বেশি পড়তে চান, আরেকটু যারা একটু বেশি পড়তে চান তাদের জন্য আর একটা পয়েন্ট দাঁড়ান, ওয়েট করেন একটু জায়গা দেখি। তাদের ক্ষেত্রে আর কি পড়বেন আমি একটু ব্যাখ্যা করে দিই আপনাদেরকে। তাদের ক্ষেত্রে আর পড়বেন আপনারা ঘাসফড়িং এর দর্শন এককগুলো পড়বেন, দর্শন একক। ফর এক্সাম্পল ড্যাট আমি একটু ব্যাখ্যা করে দিতে চাই যদি, যেমন কর্নিয়াজেন কোষ, এটা হচ্ছে ঘাসফড়িং এর লেন্সের মতো কাজ করে। কর্নিয়াজেন কোষে কতগুলো কোষ থাকবে এটা পড়বেন। যেমন ঘাসফড়িং এর র্যাবডোম, ঘাসফড়িং এর ক্ষেত্রে কি বললাম, র্যাবডোম। আমাদের ক্ষেত্রে যেমন রেটিনা থাকে, ঘাসফড়িং এর ক্ষেত্রে কি থাকে, র্যাবডোম। আমাদের দর্শন, আমাদের প্রতিবিম্ব তৈরি হয় কোথায়, দর্শন বা যেটা দেখি এটার ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হয় রেটিনাতে, ঘাসফড়িং এর ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হয় র্যাবডোমে। এগুলো একটু পড়বেন। র্যাবডোম কোন জায়গা তৈরি করতেছে, আপনার কর্নিয়াজেন কোষ তৈরি করতেছে, এগুলো একটু দেখবেন। কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, কর্নিয়াজেন কোষে কতগুলো কোষ আছে, এটা কি কাজ করতেছে, জাস্ট ওইটা দেখবেন। আর সুপারপজিশন প্রতিবিম্ব আর অ্যাপোজিশন প্রতিবিম্ব নিয়ে দুইটা পয়েন্ট বলে দিই। সুপারপজিশন প্রতিবিম্ব বলতে বোঝাচ্ছে ঘাসফড়িং এর ক্ষেত্রে যেখানে দুই দিক থেকে আলো পড়ে, দুই দিক থেকে আলো পড়লে সেটাকে বলা হয় সুপারপজিশন প্রতিবিম্ব। এটার নাম সুপারপজিশন হলেও এখানে ঘাসফড়িং দেখে অস্পষ্ট, এটার মাধ্যমে দেখে কি অস্পষ্ট। আর একটা আছে মোজাইক প্রতিবিম্ব, নাম কি, মোজাইক প্রতিবিম্ব। এক্ষেত্রে ঘাসফড়িং এর ক্ষেত্রে একদিক থেকে ঘাসফড়িং এর চোখে একদিক থেকে আলো পড়ে এবং এক্ষেত্রে ঘাসফড়িং এর যে প্রতিবিম্বটা তৈরি হয় এটা হচ্ছে সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। এই পয়েন্টগুলো পড়লেই ঘাসফড়িং নিয়ে আপনাদের আর কোনো টেনশন নাই। ফুল ঘাসফড়িং থেকে এ ব্যতীত আর একটা সিঙ্গেল কোশ্চেন এখান থেকে বাইরে থেকে কোশ্চেন হবে না। আমি কি বোঝাইতে পারছি আপনাদেরকে? সম্পূর্ণ ক্লাস বুঝছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা জানাইতে থাকেন। আমার ফোন অফ হয়ে গেছে, আমি কম্পিউটারে দেখতেছি, আপনারা জানাইতে থাকেন। ওই এই করে সব আছে গ্রুপে, 20-25 জন করে, 2 জন 3 জনই, এই যারা করতেছে এরাই। এটা নিয়ে গ্রুপে বলা হয়, ডাইরেক্টলি বলা হয়। এই যে আমি বলতেছি তো শুনতেছেন না, ওরা কোনো ব্যাপার না। কিন্তু কাহিনী আছে ভাই, কাহিনীটা হচ্ছে আপনার ক্লাস দেখে আবার, কারণ ওই যে রিস্ক যায় না, না দেখলে তো আর রিস্ক যায় না। দেখেন ক্লাস শেষে 2-3 ঘন্টা পরে দেখা যাচ্ছে আবার 177, 200 এমন কাছাকাছি। হ্যাঁ, ক্লাস নিয়েও ভালো লাগে না, এটা হচ্ছে সত্য কথা। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের থাকলো ক্লাসটা। আপনাদের ঘাসফড়িং নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আমার মনে হয় না এরপরে কোনো কোশ্চেন থাকবে, যদিও যদি থেকে থাকে আই থিঙ্ক আপনারা গ্রুপে জানাইতে পারেন বা আমাকে জানাইতে পারেন, আমি সমাধান করার চেষ্টা করব। শেষ পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো একটা ক্লাসে, লাইভ ক্লাসে দেখা হবে। আপনারা শেষ পর্যন্ত পড়াটা কমপ্লিট করেন। পড়া যদি কমপ্লিট না করেন এরপরে কিন্তু আর কোনো কিছু করার থাকবে না। এটা যেহেতু লাস্ট টাইম আপনাদের, এরপরে কিন্তু কোনো রিপিট ক্লাস হবে না। সো আপনারা যে করেই হোক আপনারা পড়াটা কমপ্লিট করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।